আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হেডলাইনে পাগলা কুকুর কথাটি দেব কিনা এই নিয়ে অনেক ভেবেছি। অবৈধ দখলদার হলেও একটি দেশের প্রশাসনিক প্রধান, যার ওজনটা প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর মতো, তার উপর নোবেল পুরস্কার বিজয়ী এমন ওজনদার মানুষকে পাগলা কুকুর বলাটা কতটা শোভন হবে এটা নিয়ে ভেবেছি। কিন্তু দেখলাম শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাতে ইউনূস সরকার যেসব কাণ্ড কারখানা করছেন তাতে তাকে পাগলা নয়, পাগলা কুকুর বলাটাই বেশি জুৎসই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে গঠন হয়েছে, যেভাবে আইনের গোষ্ঠী চটকে বিচারের রায় নেওয়া হয়েছে, সেসব দেখে সারা পৃথিবী ছিছি করছে। 17ই নভেম্বর এই রায় ঘোষণার পর থেকে এই রায়ের দেশে বিদেশে এত সমালোচনা হয়েছে যে নতুন করে সে কথা আর বলবো না, আপনারা জানেন সব। তাতেও জ্ঞান হয়নি ইউনূস সরকারের। রায় বের করার পর থেকে রায় কার্যকর করার জন্য একেবারে হন্যে কুকুরের মতো ছোটাছুটি শুরু করে দিয়েছে। 17ই নভেম্বর রায় বেরোবার পর দিন 18 তারিখে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেন ভারত সরকারকে। খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তাকে বলে দেওয়া হলো হাসিনার ফেরার ব্যাপারটা ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলবেন না, এবং ফেরার সময় হাসিনাকে সঙ্গে নিয়ে যেন ফেরেন তিনি, যাতে ফাঁসি দিতে দেরি হলে পাবলিকের আনন্দ উচ্ছ্বাস মাঠে মারা যেতে পারে, সেটা যাতে না হয় তার জন্য একেবারে খলিলুরকে বলে দেওয়া হলো হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন। খলিলুর রহমান নিয়ে যেতে পারলেন না শেখ হাসিনাকে, উল্টে ফিরে গেলেন ভারতের আলটিমেটাম নিয়ে। সে আলটিমেটাম পাগলা কুকুর মেরে ফেলার। তার কথা বলবো একদম শেষে। আগে বলি কুকুরের পাগলামির কথা। দেখুন, মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর 18ই নভেম্বর তৌহিদ হোসেনের প্রথম চিঠি হাসিনাকে ফেরত চেয়ে, তারপর গত 7 দিনে আরো 2টো চিঠি। শেষমেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রক একটা জবাব পাঠিয়েছে, বলেছে অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয়েছে, যেভাবে গঠিত হয়েছে সেটা আইন ও সংবিধানকে কিভাবে ভেঙে, সংবিধান মেনে হয়েছে কিনা, বিচারপতি হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তারা বিচারপতি হওয়ার যোগ্য কিনা, সাক্ষ্য প্রমাণের ভিত্তি, শেখ হাসিনার পছন্দ করা আইনজীবীদের নিযুক্তি দেয়া হয়েছিল কিনা, ইত্যাকার বেশ কিছু প্রশ্ন। এর সঙ্গে চাওয়া হয়েছে ওই 453 পাতার রায়ের কপি, শুনানির পূর্ণ বিবরণ, সাক্ষ্য প্রমাণের যাবতীয় নথি। এসব পেলে ভারত সরকার বিচার করে দেখবে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা কিনা, প্রতিশোধমূলক মানসিকতা থেকে তৈরি কিনা, এবং বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ছিল কিনা। সব ঠিকঠাক থাকলে তবেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবার কথাটা বিবেচনা করা যেতে পারে। কেউ প্রশ্ন তুলতেই পারেন কিভাবে বিচার হবে বাংলাদেশে, সেটা বাংলাদেশের সার্বভৌম অধিকার, ভারত সেখানে নাক গলাবে কেন? এর উত্তরে বলতে হয়, দুই দেশের মধ্যকার যে প্রত্যর্পণ চুক্তি মোতাবেক বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরতের দাবি জানাচ্ছে, সেই চুক্তির ধারাতেই এই সব প্রসঙ্গগুলো দেখার আইনগত অধিকার ভারতকে দেয়া হয়েছে। ভারত তাই এই সব প্রশ্নের জবাব চেয়েছে, এবং জবাব পেলে তারপরে দেখবে। এই জবাব চাওয়াটাই জবাব যে বাংলাদেশ সরকারকে মহা ফাঁপড়ে ফেলেছে সেটা জানা কথা। সমালোচকদের কথা ছাড়ুন, বাংলাদেশের বর্তমান সরকারের নয়াদিল্লিস্থ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, তিনি এনডিটিভিতে একটি মতামতে লিখেছেন, তিনি নিজে এই মতামতটি দিয়েছেন, লিখেছেন সেখানে প্রবন্ধ গোছের, সেখানে লিখেছেন অপরাধ ট্রাইব্যুনালের বিচারে অনেক ত্রুটি আছে। তিনি যে ত্রুটিগুলোর কথা স্বীকার করেছেন তার মধ্যে প্রধান হচ্ছে ন্যায্য বিচারের মান পূরণে ব্যর্থতা, যার সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তিনি নিজে কথাগুলো বলেছেন, এমনকি একই অভিযোগ করেছে জাতিসংঘ, আর তার প্রবন্ধে এই অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন ফয়সাল মাহমুদ, করে নিয়ে বলেছেন এটা জনতা চাইছে তার বিচার। মানে এটা কি দাঁড়ালো? ইউনূসের নিজের লোক বলছেন বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত হয়নি, অন্যায্য হয়েছে। সুতরাং কাগজপত্র সব হাতে পাওয়ার পর ভারত যে শুধু হাসিনাকে ফেরত পাঠানো হবে না এই কথাটি বলে যে শুধু চুপ হয়ে যাবে তা নয়,
কিভাবে এই বিচার হয়েছে তার পুরো ডকুমেন্ট চলে যাবে, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে, শেখ হাসিনার কাছে পৌঁছে যাবে, যাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বা আইসিসিতে ভালোভাবে মামলা দাখিল করতে পারেন শেখ হাসিনা। খবরে পড়লাম এই হাসিনাকে ফেরত পেতে ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন যে সরকার হেগের আইসিসিতে, ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানে ক্রাইমস কোর্ট, সেখানটায় যাওয়ার বিষয় বিবেচনা করছে যদি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ প্রক্রিয়া সফল না হয়। এই লোকটা যে কি করে একটা দেশের আইন উপদেষ্টা হয়, আবার নাকি ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক, আমার কি করে যে হন তিনি আমার জানা নেই। অবশ্য বনগাঁয় শিয়াল রাজা বলে একটা কথা আছে, তবে শিয়াল বুদ্ধিমান যত না তার চেয়ে বেশি ধূর্ত। এই আসিফ নজরুল বুদ্ধিমান নয়, তবে ধূর্ত নিশ্চয়, এবং রং পাল্টানোর মাস্টার। তিনি গিরগিটি প্রজাতির, সে পাল্টান, কিন্তু তিনি জানেন না যে আইসিসিতে তিনি যাওয়ার আগেই মামলা উঠে গেছে আইসিসিতে। যারা জানেন না তারা শুনে রাখুন, শেখ হাসিনা স্বয়ং এবং তার দল ইতিমধ্যে আইসিসিতে চলে গেছেন। 28 অক্টোবর 2024 সালে একজন লন্ডন ভিত্তিক বাংলাদেশি ব্রিটিশ আইনজীবী মোহাম্মদ আশরাফুল আরেফিন, তিনি আইসিসিতে হাসিনা এবং 69 জন অন্যান্য সহযোগীর বিরুদ্ধে একটি মামলা দাখিল করেন। এই অভিযোগটি আর্টিকেল 15 এর অধীনে ফাইল করা হয়েছিল, যা রোম স্ট্যাটিউট অনুযায়ী ব্যক্তিদের সরাসরি আইসিসি প্রসিকিউটরের কাছে তথ্য জমা দেওয়ার অনুমতি দেয়। এই মামলায় আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার কমপ্লেন করা হয়, কাউন্টার এফিডেভিট নয়, কাউন্টার কমপ্লেন এর প্রতিক্রিয়ায় করা হয়। শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টি নিজেদের দিক থেকে এই মামলাটি ফাইল করেছে। এই মামলায় তারা, আওয়ামী লীগ, অভিযোগ করেছে যে ইউনূস সরকার আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতা করেছে, 400 আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করেছে মারধর এবং লিঞ্চিং এর মাধ্যমে। 25 জন আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে জুলাই 2024 থেকে জেল কাস্টডিতে বা পুলিশ কাস্টডিতে মেরে ফেলা হয়েছে। এই কাউন্টার কমপ্লেনটি আর্টিকেল 15 এর অধীনে ফাইল করা হয়েছে, যা ইউনূস এবং তার সঙ্গে